চা গাছ দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর। যা দেখা যাচ্ছে না, মাঝে মাঝেই চা গাছ দেখা যাচ্ছে। আর দূরে কিন্তু কুয়াশা, সেই লাল হয়ে সূর্য উঠছে। দেখা যাচ্ছে এটা একটা নদী, পুরো শুকিয়ে গেছে নদীটা। কি নদী জানি না, বাট পুরো শুকিয়ে গেছে নদীটা। এই জায়গায় পাইন ফরেস্টটা দেখো কেমন, আর রাস্তাটা দেখো দুই ধারের বিউটি, দুই সাইডে পাইন গাছের জঙ্গল। আমাদের ট্রেনের কামরাটা দেখেছে, এই ওপরে ছিলাম রাতে, ঘুম তো হয়নি। এটাই গোপালধারা টি স্টেট। এখান থেকে আমাদের বুকিং কমপ্লিট হয়েছে। বোলেরো নিয়েছি, ল্যান্ড রোভার নিইনি, ল্যান্ড রোভার একটু জার্কিং বেশি হয় তাই। আর হ্যালো, সব কেমন আছেন? আমরা উত্তরবঙ্গের উদ্দেশ্যে চলেছি সান্দাকফুতে। আশা করি সবাই ভালো আছে। আজ তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ কিন্তু আমি আর বাইকে নয়, আজকে চলেছি কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে করে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুর উদ্দেশ্যে। আমার এই জার্নি শুরু কিন্তু এই শিয়ালদা স্টেশন থেকে। এই আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস, চলো উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমরা নামবো এমজিপিতে। প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 14তে দিয়ে দিয়েছে শিয়ালদা থেকে। ট্রেন নাম্বার হলো 13147। ট্রেনটা এনজিপিতে পৌঁছাবে 6টা 15, ছাড়বে সন্ধ্যে 7টা 40-এ। আমাদের হচ্ছে স্লিপার ক্লাসে আছে, টোটাল 5 জন যাচ্ছি। আমার হলো মিডিল বার্থ। স্যার, এই মোবাইল বাইরে রাখা খুব সমস্যা, ফট করে টেনে বের করেছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে, চলো। এই আমাদের ট্রেন চলেছে তার ছন্দে। বিধাননগর ছেড়ে চলে যাচ্ছে, এরপরে দক্ষিণেশ্বর দাঁড়াবে। অফিস টাইমে এই বিধাননগর কত ভিড় থাকে। পাশ দিয়ে মেট্রো যাচ্ছে, কলকাতা মেট্রো, সেই দক্ষিণেশ্বর যাবে লাস্ট স্টপেজ দক্ষিণেশ্বর। এখানে ট্রেনটা মনে হয় 2 মিনিট দাঁড়াবে, তারপরে এই দক্ষিণেশ্বর মন্দির ক্রস করছে। ওই যে ছোট্ট মতন মন্দির দেখা যাচ্ছে, সেই এই গঙ্গা ক্রস করে চলে যাচ্ছে, সেই দক্ষিণেশ্বর মন্দির। এরপরে ট্রেনটা গিয়ে দাঁড়াবে বালিহল, সরি, এরপরে ট্রেনটা গিয়ে দাঁড়াবে হচ্ছে বর্ধমান। এই দক্ষিণেশ্বরের মন্দির দারুণ লাগছে। দক্ষিণেশ্বর লাইট জ্বলছে না মাথার দিকে। আর এই গঙ্গা সোজা বয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, দারুণ লাগছে। বন্দে ভারত, টাটা। শক্তিগড় ক্রস করছি, শক্তিগড়ে সেই ল্যাংচা বিখ্যাত শক্তিগড়। এরপরেই বর্ধমান দাঁড়াবে। শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত। আর ট্রেন তো বর্ধমান ঢুকলাম, এই বর্ধমানে এখানে এখন কিছুক্ষণ দাঁড়াবে। বর্ধমানের পরে যত সম্ভব মনে হয় বোলপুর শান্তিনিকেতন দাঁড়াবে। আর এই বর্ধমান হলো বর্ধমানের সীতাভোগ মিহিদানা খুব বিখ্যাত। ট্রেন মোটামুটি তো চলছে 120-25 এরকম স্পিডে, ভালোই স্পিডে চলছে। কিছু না হয় আর টাইমে পৌঁছালেই হবে। এনজিপিতে 6টা 15-তে পৌঁছানোর কথা আছে। এই যে হাইওয়েটা দেখা যাচ্ছে, এটা কিন্তু কলকাতা দিল্লি হাইওয়ে, মানে ডাইরেক্ট কলকাতা থেকে দিল্লি এই রোড ধরেই যেতে হয়। আমাদের ট্রেনের স্পিড এখন দেখো বোলপুর শান্তিনিকেতনে ট্রেনটা দাঁড়িয়েছে। এখানে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ইউনিভার্সিটি বিখ্যাত, এই বোলপুর শান্তিনিকেতন এখন দাঁড়িয়ে আছে। আমাদের রাতের ডিনার হচ্ছে, দেখো এখন হচ্ছে সিমুই খাওয়া হচ্ছে, এরপরে হচ্ছে রুটি আর আলু ভাজা হবে। হ্যাঁ, এখন হচ্ছে তারাপীঠ রেলওয়ে স্টেশন ক্রস করছি। এখন এই যাও তারাপীঠ মন্দিরের মতন আদলে একটা স্টেশন, তারাপুর রেলওয়ে স্টেশন। এটা তারাপুর রেলওয়ে স্টেশন। এখন বাজে রাত কটা, 11টা মতন বাজতে যায়। এই সব আমাদের খাওয়া দাওয়া হচ্ছে।
ট্রেনটি মূলত প্যান্টিকার নয়, তাই খাবারের ব্যবস্থা না থাকায় আমরা বাড়ি থেকে রুটি আলু ভাজা নিয়ে গেছিলাম। সেগুলো খেয়ে সবাই নিজেদের ভিতরে গল্প করছিলাম, কেউ বাড়িতে ফোন করছিল। এই রামপুরহাট ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন। তাহলে রামপুরহাট জংশন মানে তারাপীঠ, শান্তিনিকেতন, বোলপুর ঘুরতে আসলে এই রামপুরহাট দিয়েই ম্যাক্সিমাম যাতায়াত করে। এই হলো আমাদের ওয়েলকাম টু রামপুরহাট স্টেশন। ফারাক্কায় ঢুকছি আর রাতে দেখো দূরে এই গঙ্গা নদীর পাড়ে কি বড় বড় সব কারখানা অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে। চিমনি বড় বড় চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আর এখন আমরা ফারাক্কাতে ঢুকছি, তাই উঠে গেলাম। ঘুম তো লাগছে না ট্রেনে। সামনেই ফারাক্কা ব্যারেজ আছে, আর কিছুটা গেলেই ফারাক্কা ব্যারেজ। এই ব্যারেজ ঢোকার আগে এই ব্রিজের গায়ে লেখা দেখলাম নেতাজি সেতু, তাই এই নেতাজি সেতু এখন ক্রস করছে। সামনে কিন্তু ফারাক্কা ব্যারেজ। গাড়ি লাইন আছে। হ্যাঁ, এখন রাত 1টা বাজে। এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করছে। আর ওদিকে একটা নতুন ওভারব্রিজ হচ্ছে। ওই ওভারব্রিজটা হলে দিনের না এই যে বাস লেনটা আছে, এই লাইনটা জ্যামটা অনেক কমে যাবে। কি ফারাক্কাতে টোটাল কটা গেট আছে? ফারাক্কাতে যত সময় মনে হয় 108টা না 12টা গেট আছে, জানা নেই। দেখতে দেখতে মালদাতে এন্ট্রি করে গেলাম। এই এখন মালদাতে কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশনে আবার চলবে। ঘুম আর লাগছে না, এই মালদাতে ঢুকে গেলাম। এটা হলো স্লিপার ক্লাসের অবস্থা। রাতে তো ঘুমই হয়নি, আর কি করা যাবে। আমাদের ট্রেনের কামরাটা দেখেছে, এই ওপরে ছিলাম। রাতে ঘুম তো হয়নি, বাজে ঘুম হয়েছে। কারণ ফার্স্ট টাইম তো ট্রেনে যাচ্ছি, মানে আর ট্রেনে যা জার্কিং হচ্ছিল, বাপরে বাপ, কি আর বলবো। এখন হচ্ছে আলোয়াবাড়ি রোড জাংশনে ঢুকছে। এটা হলো উত্তর দিনাজপুরের একটা রেলওয়ে স্টেশন। এখান থেকে ইসলামপুর যাওয়া যাবে মোটামুটি। আলোয়াবাড়ি রোড জাংশন ছেড়ে এবার এনজিপির দিকে যাচ্ছে। এর পরের স্টেশন হলো এনজিপি। এনজিপিতেই আমরা নেমে যাব। এনজিপি থেকে গাড়ি বুক করা আছে, ড্রাইভার দাদাকে ফোন করব, ফোন করে আমরা মোটামুটি যাব। আনারস গাছ দেখো, আনারস গাছ, সাথে হচ্ছে চা গাছ, আবার হচ্ছে সাথে দুটো গরু। এদিকে আবার ভুট্টা গাছ দেখা যাচ্ছে। চা গাছ, আনারস গাছ, ভুট্টা গাছ সব একসাথে। ওদিকে গরুও আছে। আর এই ট্রেনে চা গাছ দেখো, চা গাছ আনারস একসাথেই আছে। আর উত্তরবঙ্গে যাচ্ছি, চা গাছ দেখা যাবে না, এটা তো হতেই পারে না। উত্তরবঙ্গে অলরেডি চলে আসি। কি সুন্দরভাবে চা গাছ করে রেখেছে দেখো। চা গাছের মাঝখানে আবার আনারস গাছ দেওয়া আছে। এই দেখো চা গাছগুলো কি সুন্দর লাগে। মাঠগুলো ধান চাষ সব শেষ হয়ে গেছে। মাঠগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে দেখতে। আর দূরে কিন্তু হালকা হালকা কুয়াশা হয়ে আছে। এনজিপি রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আর এনজিপি থেকে এবার বেরোবো। যে গাড়ি বুক করা ছিল, সেই গাড়ির ড্রাইভার দাদা বললো যে 1 নম্বর গেটে আসো, 1 নম্বর গেটের ওখানে আসে বললো। দেখা যাক যাই। এখানে এসকেলেটার দিয়ে যাচ্ছি। এনজিপিতে এটাই ভালো, এসকেলেটারটা দেওয়া আছে, অনেক লাগেজ আছে, উঠতে বেশি কষ্ট হবে না। আর এই স্টেশনের বাইরে দৃশ্য। ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে এবারে। এই যে এই ট্রেনটাই এসেছে, এই বেরিয়ে যাবে, নিচে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। এনজিপির বাইরে দেখো এই একটা ট্রেন দাঁড়িয়ে আছে নকল। আমরা কোন দিকে যাব দেখি। এনজিপির বাইরে তো চলে এসেছি। আর এখানে কিন্তু বাইরে অনেক শেয়ার কার আছে যাওয়ার জন্য। এনজিপি থেকে বেরিয়ে কতটা হাঁটছি, এটা হলো এক্সিট। স্টেশন থেকে এক্সিট, আর বাইরে হচ্ছে কাজ হচ্ছে ওভারব্রিজের। এখানে রিজার্ভ গাড়ি আছে প্লাস শেয়ার গাড়ি আছে। এখানে গাড়ির কোনো অসুবিধা হবে না। আর বাইরে সবাই
বলছে গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি সব জায়গায় এখান থেকে মোটামুটি পাওয়া যাবে। নেপালও এখান থেকে যাওয়া যাবে, মানে প্রচুর গাড়ি আছে। এই আমাদের গাড়ি, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে 9547228664 এই নাম্বার। এই গাড়ি করে আমরা এখন মানেভঞ্জন পর্যন্ত যাবো। আমরা এনজিপি থেকে যত ধীরে ধীরে পাহাড়ের দিকে যাচ্ছিলাম ততই কিন্তু সবুজ সবুজ চা বাগান দুই সাইডে দেখা যাচ্ছিল, কিন্তু গাড়ির যেহেতু এক সাইডে বসেছিলাম তাই দুদিকে ক্যামেরা করতে অসুবিধা হচ্ছিল। আর এই চা গাছগুলো দেখো কত সুন্দর সবুজ হয়ে আছে। আবার কিছু কিছু জায়গায় চা গাছ হচ্ছে মানে পাতা কেটে নিয়েছে তাই সবুজ ছিল না। আর এখানে চা গাছের মাঝখানে কত গাছ দেওয়া আছে। এই গাছগুলো দেওয়ার কিন্তু কারণ আছে, কারণ হচ্ছে চা গাছ কিন্তু ছাওয়া দরকার, ছাওয়াও দরকার আর জলও পর্যাপ্ত পরিমাণে দিতে হয়। আর চা গাছের বাগানের ভিতরে জল দেওয়ার জন্য সেই পাইপ সিস্টেম করা আছে, ওই জল চালু করে দিলে চারধারে ঘুরে ঘুরে জল ছিটিয়ে ছিটিয়ে চলে যায় চরিত্রের দিকে। যেতে যেতে পাহাড়ের দিকে যতই সবুজ সবুজ রাস্তার দুই সাইডে চা গাছ দেখছিলাম ততই যেন মনটা কী সুন্দর ভালো লাগছিল। আর গাড়ির সবাই নতুন চা গাছ দেখে লাইফের ফার্স্ট টাইম যেহেতু চা গাছ দেখছে, সবাই তো চিৎকার চেঁচামেচি করছিল। ড্রাইভার দাদা বললো সামনে কিছুটা গিয়ে দাঁড়াবে পাহাড়ে ঠিক ওঠার আগে। আমরা যেহেতু সারা রাত ট্রেন জার্নি করে আসছি তাই ফ্রেশ হওয়ার প্রয়োজন ছিল, তাই বললো ওখানে আধ ঘন্টা মতন দাঁড়াবো, তোমরা ফ্রেশ হয়ে নিও, তারপর সকালবেলার ব্রেকফাস্টগুলো তোমরা কমপ্লিট করে নিও, ওই ওখানেই সমস্ত কিছু পাওয়া যাবে, কোনো চিন্তা নেই। আর তারপরে আমরা আবার এগিয়ে যাব। সকালের ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি আর একটা করে আমরা ডিম সিদ্ধ নিয়েছিলাম। এখানে রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, দুই ধারে গাছ, তবে গাছে পাতা নেই খুব একটা, কারণ পাতা এই বসন্তকালে এসেছে, বসন্তকালে পাতা চেঞ্জ হবে। আর দুই সাইডে চা বাগান, আর ধীরে ধীরে সামনে কিন্তু পাহাড়। ও নিচে ঘর বাড়ি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, সামনে কি দারুণ লাগছে, যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছে। চা গাছগুলো দেখো কত প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। যখন বাইক চালাতে চালাতে বলেছিলাম পাহাড়ের প্রেমে পড়ে গেছি, আবার আসবো, সেই পাহাড়ের ভালোবাসার টানে আবার চলে এসেছি দার্জিলিংয়ে। কিন্তু এবার ডেস্টিনেশন সান্দাকফু, আমাদের পশ্চিমবঙ্গের টপ মাউন্টেন সান্দাকফুতে চলেছি, 12,000 ফুট উচ্চতায় অবস্থিত। এই মিরিকের কাছে চলে এসেছি, মানে মিরিকে এন্ট্রি করে গেছি। এই সামনে আইলাম মিরিক, এই যে টার্নটা নিচ্ছে, এই টার্ন নিয়েই সামনে আইলাম মিরিক ভিউ পয়েন্ট, এই সামনেই লেখা আছে আইলাম মিরিক ভিউ পয়েন্ট। এই টার্নটা নেবে আইলাম মিরিক ভিউ পয়েন্ট, এখানে সবাই অনেক ছবি টবি তুলছে দাঁড়িয়ে আইলাম মিরিকের ভিউ পয়েন্ট। এই আইলাম মিরিক ভিউ পয়েন্ট, এই যেখানে একটু দাঁড়াবো আমরা, দাঁড়িয়ে এখানে একটু ভিউগুলো দেখবো কেমন কি ভিউ আছে, আবার আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। দিয়ে কয়েকটা ছবি টবি তুলে আবার এগিয়ে যাব, কেন আমাদের অনেক কাজ আছে, সান্দাকফু যাওয়ার জন্য অনেক কিছু পারমিট করতে হবে, তাই বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। আর এখান থেকে দেখো এই গাড়ি কীরকম ঘুরে ঘুরে নেমে যাচ্ছে, এটাই হলো এই আইলাম মিরিক। এখান থেকে দেখি কেমন ভিউ আসছে চা বাগানের, এটাই হলো, এখান থেকে ভিউটা দেখো কি দারুণ আসছে, দেখেছো? এটা কিন্তু আমি দাঁড়িয়ে আছি এখন আইলাম মিরিকের ভিউ পয়েন্ট, এখান থেকে ভিউটা আসছে দেখো কত সুন্দর, দেখেছো? আর কুয়াশা আছে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট দারুণ। গাড়িগুলো দেখো কি সুন্দর ঘুরে 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 ঘুরে, আর আমরা সেই ওই দিক দিয়ে ঘুরে 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 উঠেছি। এটাই গোপালধারা টি স্টেট। এর ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে কেমন দেখতে, দেখো দারুণ। গোপালধারা টি স্টেট মানে এটা এই মিরিক থেকে কিছুটা আসার পরেই গোপালধারা টি এস্টেটটা পড়ে। দেখো এই নিচে রাস্তা করা আছে, অনেকে এসেছে, এসে ছবি টবি তুলছে গোপালধারা টি স্টেটের মধ্যে। চা বিক্রি হচ্ছে সামনে, মানে চাটা যারা কিনছে, আর ওদিকে দেখো চা বাগানে সব চা তুলছে মহিলারা, কি সুন্দর মাথায় সব চা নিয়ে। এটাই গোপালধারা টি স্টেট, দারুণ ভিউ।
এই পশুপতি ফটক, যেটা ইন্ডিয়া নেপালের বর্ডারে যে এন্ট্রি পয়েন্ট ছিল নেপালে যাওয়ার, সেটা ছাড়িয়ে বেরিয়ে গেলাম। এবার সীমানা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। সামনে হলো সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্টে থেকে অ্যাকচুয়ালি দেখার যে জিনিস বলতে নেপালটা ভালো দেখা যায়, আর দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন সীমানা ভিউ পয়েন্ট এখান থেকে পশুপতি ফটক থেকে 5.5 বা 6 কিলোমিটার মতন, আর বেশি বাকি নেই। এই যে সীমানা ভিউ পয়েন্টে চলে এসেছি, যেখানে দোকান দেখো কত, সোয়েটারের জিনিসপত্র কেনা যাবে মোটামুটি সব কিছুই আছে। আর ওপারটা হলো নেপাল, ওপারে যে পাহাড় টাহাড় যা দেখা যাচ্ছে নেপাল, দেখেছো? ওপারটা নেপাল, আর এটা হলো 0 পয়েন্ট, ইন্ডিয়া নেপাল বর্ডার। আর সেই ওই সাইডটা কাঞ্চনজঙ্ঘা আছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা মেঘের জন্য দেখা যাচ্ছে না। দেখেছো এই সাইডটা নেপাল। বুঝতে পারলে সীমানা ভিউ পয়েন্টটা কি? এই যে সামনে বোর্ডে দেওয়া আছে সুকিয়া 4.6 কিলোমিটার, সান্দাকফু 40.6 কিলোমিটার, দার্জিলিং 22.5 কিলোমিটার, মানে সীমানা ভিউ পয়েন্ট থেকে দার্জিলিং 22.9 কিলোমিটার, আর সান্দাকফু এখান থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স। তা আমরা সান্দাকফুতে যাব। আমরা সীমানা ভিউ পয়েন্ট থেকে কিছুটা আসার পর সীমানা বাজার পড়েছিল, সীমানা বাজার থেকে আমরা বাঁ দিকে নিয়ে নিয়েছিলাম। এই বাঁ দিকে নেওয়ার পরে রাস্তাটা অনেক ঢালু ছিল, প্রায় যে 2.5 কিলোমিটার মতন, মানে সীমানা বাজার থেকে 2.5 কিলোমিটার মতন মানভঞ্জন ডিস্টেন্স। এই মানভঞ্জনের এই আসার 2.5 কিলোমিটার রাস্তাটা কিন্তু প্রচুর ঢালু ছিল, অনেকটাই ঢালু, আর রাস্তা মাঝে মাঝে জায়গায় খারাপ ছিল। আর আমরা মাঝে মাঝে একটু ভয় ভয় লাগছিল, কেন অনেক ঢালু দিকে না গাড়িটা নামছিল, তো তাই একটু ভয় পাচ্ছিলাম। কিন্তু আমাদের যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল উনি খুব দক্ষ ড্রাইভার ছিল, অনেক দক্ষ ড্রাইভার। আর এই যে গাড়িটায় আমরা যাচ্ছি, মানে এনজিপি থেকে যে গাড়িটা আমাদের বুক করা ছিল, এই গাড়িটা কিন্তু মানেভঞ্জন পর্যন্ত যাবে। মানেভঞ্জনের পর থেকে কিন্তু এই গাড়ির আর যাবে না, কারণ কি ওখান থেকে আমাদের আবার গাড়ি বুক করতে হবে, হয় ল্যান্ড রোভার নাহলে বোলেরো, যে কোনো দুটো গাড়ির ভিতরে যে কোনো একটা গাড়ি বুক করতে হবে। ওই গাড়ি পারমিট আমাদের হয়ে গেলে তারপর ওই গাড়ি নিয়ে আমাদেরকে আবার বাকিটা পথে যেতে হবে। দেখো কতটা নিচে নেমে যাচ্ছে, দেখো খাড়াইভাবে রাস্তার নিচে নেমে যাচ্ছে। মানেভঞ্জের আর বেশি বাকি নেই, চলেই এসেছি। হলো মানেভঞ্জন, এখানে দেখো এইসব গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। মানেভঞ্জন টু সান্দাকফু যাওয়ার ঐতিহ্যশালী গাড়ি হলো এই দাঁড়িয়ে আছে ল্যান্ড রোভার অ্যান্ড বোলেরো। তবে ল্যান্ড রোভার হলো ঐতিহ্যশালী গাড়ি। আর আমরা এই গাড়িতে করে এখানে ফিরেছি। আর আমাদের যে এন্ট্রি করার যে পারমিট, সেটা এই যে এখানে করা আছে, এই যে এখানে এন্ট্রি করতে হয়, কী কী লাগবে এখানে সব দেওয়া আছে। এখানে পেমেন্ট করা হচ্ছে 8,500 টাকা। আমরা টুংলুতে আজকে থাকবো, কালকে সান্দাকফুতে থাকবো, নেক্সট ডেতে আপার চিত্রতে আমাদেরকে ছেড়ে দেবে। এই এখান থেকে বুক করা হয়ে গেছে, একটা করে আধার কার্ডে শুধু জেরক্স দিলেই হয়ে যাবে পারমিট বানানো। সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এখান থেকে আমাদের বুকিং কমপ্লিট হয়েছে। বোলেরো নিয়েছি, ল্যান্ড রোভার নিয়েছি। ল্যান্ড রোভার একটু জার্কিং বেশি হয় তাই। আর এখানে গাড়ির কি প্রাইস লিস্ট আছে সব দেখাবো, এখানে দেখাচ্ছি কোথায় কোথায় থাকলে কি কি গাড়ি প্রাইস লিস্ট লাগবে সব এখানে দেওয়া আছে। এই যে ওখানে টাকা পেমেন্ট হয়ে গেল, এবার এখানে হচ্ছে আমাদের মেন এন্ট্রি করা হবে আধার কার্ড দিয়ে। এই যে চেক পয়েন্ট, কী কী ডকুমেন্টস লিস্ট লাগবে এখানে দেওয়া আছে, করে দেখে নাও টোটাল। এখানে টাকা দিয়ে সব কিছু ডকুমেন্টস দিয়ে এন্ট্রি করা হচ্ছে। সবার শুধু আধার কার্ড দিলেই হবে, কারা কারা যাচ্ছে নাম ফার্ম দিলে, নাম ফোন নাম্বার শুধু দিতে হবে, ফর্মটা ফিল আপ করলেই হয়ে যাবে। তবে এখানে পারমিট বানানোর জন্য লাগে ন্যাশনাল পাসপোর্ট অথবা যে কোনো ফটো আইডেন্টিটি প্রুফ, যেগুলো গভর্নমেন্ট দ্বারা ইস্যু, বা ভোটার কার্ড। তবে অত কিছু দরকার লাগে না, শুধুমাত্র যারা ইন্ডিয়ান তাদের আধার কার্ড দেখালেই পারমিট বানানো হয়ে যায়। তবে যে কজন যাচ্ছে প্রত্যেকের আধার কার্ড দরকার, আর তার নাম ফোন নাম্বার কোথায় কোথায় থাকবো সেটা লিখতে হবে। আর যে গাড়িতে করে যাচ্ছি সেই গাড়ির নাম্বার অ্যান্ড ড্রাইভারের নাম্বার দিলেই হয়ে যাবে। থ্যাংক ইউ অ্যান্ড সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন।